সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটেল নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আজ আমরা বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন। শুরুতেই যদি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, স্টুডিওতে এই মুহূর্তে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, স্বাগত জানাচ্ছি। আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। শুনছিলেন আজকের দিনের খবরের প্রধান শিরোনামগুলো। শুরু করছি বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে। যারা মাসুদ কামাল, আপনার কাছে আসি। শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে, 1 মাস পেরিয়ে গেল। আমরা অনেক স্বপ্ন নিয়ে আসলে এই আন্দোলন সফল হয়েছে। ছাত্র জনতার সেখানে মিশেল ছিল এবং সেখানে আমরা একদিকে যখন দেখছি যে বিগত সরকারের দুর্নীতির কথা বারবার উঠে আসছে, অন্যায়ের কথা উঠে আসছে, অন্যদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা, নৈরাজ্য, সেটিও কিন্তু শেষ হচ্ছে না। যে স্বপ্নগুলো আসলে আমরা দেখেছিলাম, সেই স্বপ্নের পথে আমরা কতটুকু এগোতে পেরেছি এখন পর্যন্ত, আমরা আসলে কেমন আছি? আপনি নিজে কি এই নৈরাজ্যের স্বপ্ন দেখছেন? নিঃসন্দেহে না। দেখেন নাই? তাহলে স্বপ্ন ঠিক মতো হচ্ছে না। যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন দিকে তোমরা যাচ্ছি না রে ভাই, স্ট্রেট যাচ্ছি না। এখন স্বপ্ন তো সবাই দেখে। আপনি এক স্বপ্ন দেখেছেন, আমি এক স্বপ্ন দেখেছি, জুনায়েদ সাকি উনি এক স্বপ্ন দেখেছেন, উনি পলিটিশিয়ান, আমি আপনার সাংবাদিক, আমরা আমাদের মতো করে দেখি স্বপ্ন। তো স্বপ্ন দিকে যাচ্ছে কিনা এটা আসলে হয়তো বলবেন যে না, এখন তো সময় খুব একটা হয় নাই, 1 মাস সময় তেমন একটা সময় তো না, এটা বলতেই পারেন, যে কেউ বলতে পারে 1 মাসে অনেক কিছু হয় না। কিন্তু 1 মাসে কি যাত্রাটা শুরু হয়েছে, সেটাই কথা। এখন কিছু হলেই বলবেন আপনার ষড়যন্ত্র হচ্ছে। এই কথাগুলো কি আগে আওয়ামী লীগ আমলে শুনি নাই? শুনেছি। একই তো কথা। আওয়ামী লীগ আমলে আমরা শুনি নাই যে বিএনপি না আসলেও নির্বাচন হবে। এই সিইসি বলছে না, নির্বাচন বিএনপি না আসলে আমরা কি করব, তাহলে নির্বাচন বৈধ হবে। আজকে বদিউল আলম মজুমদার বলতেছে যে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন হবে। একই কথা, একই লাইনে যাচ্ছেন আপনি। তো আপনি স্বপ্ন দেখতেছেন, স্বপ্ন কি অর্ধেক মানুষের স্বপ্ন নাকি সব মানুষের স্বপ্ন? এখন আপনি বলবেন সব মানুষকে আমি কীভাবে আনবো, তখন তো এই কথা আওয়ামী লীগও বলছে যে বিএনপিকে আমি কীভাবে আনবো, বিএনপি তো আসে না। তাহলে আপনার স্বপ্নটা কোথায় বাস্তবায়ন হচ্ছে? আমি তো স্বপ্ন দেখি পুরো দেশ একসঙ্গে অগ্রসর হবে। এখন আপনি যদি বলেন না, অর্ধেক লোকে আমার দরকার নাই, অর্ধেক লোককে আমি নিয়ে বঙ্গোপসাগরে চুবাইয়া মেরে ফেলাম, বলতে পারেন আপনি, বলে এক ধরনের আমোদ অনুভব করতে পারেন, এক ধরনের বীরত্ব প্রদর্শন করতে পারেন, কিন্তু এটা কি রিয়েলিটি? এটা কি বাস্তবতা? একই কথা হলো। তো আমরা তো চাই যে সবাই মিলে আমরা একসঙ্গে অগ্রসর হই। তো সবাই মিলে অগ্রসর হওয়ার কোন নমুনা কি আছে এখন? আমি কিন্তু নমুনা দেখছি না। আরেকজন লোক, এই যে আপনার যারা নাকি যে মানে ছাত্র, যারা নাকি এই পুরো আন্দোলনের মানে আপনার বিজয়ের দাবিদার, ওরা তো দাবি করে ওরাই নাকি এই আন্দোলন সম্পূর্ণ করে ফেলেছে। ঠিক আছে, করছে, ভালো কথা, মানতে আপত্তি নাই। পলিটিক্যাল লিডাররা, পলিটিক্যাল পার্টিগুলি পায় নাই, ওনাদের হাত দিয়ে এটা সমাপ্তি হয়েছে, মানলাম। তারা বিভিন্ন জায়গায় যে কি বলতেছে, এক স্বৈরাচারকে বিদায় করেছে, আরেক স্বৈরাচারকে আনবো না, অমুক তমুক। তো আরেক স্বৈরাচার বলতে উনি কাকে মিন করছেন, এটা বুঝতে আমাদের কষ্ট হয় না তো। তো আপনি প্রতিপক্ষ বাড়াচ্ছেন কেন? আমার কথা হলো এটাই যে মানুষ যে একজন না দুইজন না, এটা তো ইম্পর্টেন্ট না। আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না, বলতে পারেন আমি আর কোনো স্বৈরাচার দেখতে চাই না, দেখুন শব্দের কিন্তু একটা খেলা আছে। আপনি যে বলতেন যে আমরা কোনো স্বৈরাচারকে দেখতে চাই না ক্ষমতায়, সে যেই হোক, এটা এক ধরনের কথা। আর যখন আপনি বলেন এক স্বৈরাচার বিদায় হয়েছে, আরেক স্বৈরাচারকে আসতে দেবো না, তখন তো বোঝা যাচ্ছে যে আপনি আওয়ামী লীগ এবং বিএনপি কথা বলতেছেন। তাহলে কে আসবে? আপনি আসবেন। আপনার কি চেহারা আমরা দেখছি রে ভাই এই পর্যন্ত? আপনার কি চেহারা আমি দেখছি? আপনি যে ওখানে গেলে পরে স্বৈরাচার হবেন না, তার কি গ্যারান্টি আছে? এখনই তো অনেক কিছু শুনতেছি, কার প্রমোশন হবে, কার কোথায় কি হবে না হবে, অনেক স্টুডেন্টরা নাকি করতেছে, হচ্ছে তো, নিজেরা মারামারি করতেছেন। পার্টির বয়স এখনো দিনে দিনে 1 মাস হয় নাই, কোনো পার্টি হয় নাই। তো এই তো হচ্ছে বিষয়টা। হলো কি, শুনেন, বাঙালি একটা সমস্যা আছে। সমস্যা হলো বাঙালি না থামতে জানে না। সে জানে না যে কোথায় তাকে থামতে হবে, কোথায় তাকে দাঁড়িয়ে দিতে হবে, এটা সে জানে না। সবাই তো বাঙালি আমরা, আমিও থামতে যাই না, আমিও সমানে বলতেছি। তো এইগুলি বিষয়গুলো তাদের প্রতি তো আসলে সকলের অন্যরকম একটা বিশ্বাস ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল বলছি আপনার কথার প্রেক্ষিতে। আপনি যেভাবে বলছেন যে আসলে আমরা যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নের পথে আগাচ্ছি না, সেভাবে নজরে আসছে না, তাহলে সেই বিশ্বাস স্বপ্নটাকে খুব দ্রুত ভেঙে গেল। ভেঙে যায়নি এখনো, আমি বলি নাই ভেঙে গেছে। মনে করেন আমার কাছে একটু মানে আমি যেন অতটা তৃপ্ত হতে পারছি না। কেন বলবেন যে ভাই তোমার এত অতৃপ্তি কেন?
তোমার এখনই বলতে হবে কেন? হ্যাঁ বলতে হবে এই কারণে আমি দেখতেছি, ধরেন আপনি এক জায়গায় যাবেন, আপনি হয়তো এয়ারপোর্টে যাবেন, বিদেশে যাবেন, আপনি জিনিসপত্র গুছাচ্ছেন, কিন্তু আপনার গোছানো দেখে আমার পছন্দ হচ্ছে না কেন? আমি দেখেছি আপনি পাসপোর্টই তো নিচ্ছেন না, আপনার ব্যাগটাই গুছাচ্ছেন, পাসপোর্টের খবর নাই। তো আমি একটু আপনাকে বলবো না ভাই তোমার গোছানো কিন্তু ঠিক হচ্ছে না, কারণ আপনি বলবেন আমি কি রওনা হয়েছি, রওনা হই তারপরে বলেন, তো আপনি রওনা হয়ে গেলেন পাসপোর্ট বাসায় রেখে, তো তখন বলে লাভ কি? তখন আবার ব্যাক করতে হবে, ততক্ষণে প্লেন ছেড়ে দেবো। হিসাবটা এরকম। আমি আপনাকে আগেই সতর্ক করছি, আমি আপনার কাছ থেকে এক ধরনের প্রত্যাশা করি, আমি সেরকম যেন দেখছি না, কিন্তু আমি হতাশ হচ্ছি না। কিন্তু আশাবাদী হতে হলে এদের উপরেই হতে হবে, আমার তার কোনো বিকল্প নাই। আমি আর কারোর কথা বলছি না, কিন্তু আমি এদের উপরে আশাবাদী হতে চাই। আমি চাই যে আমার এই আশঙ্কা, আমার এই অতৃপ্তি এটা মিথ্যা হোক, এটা আমি প্রার্থনা করি যে আমি ভুল প্রমাণিত হই, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমি এটা বলতে থাকবো। অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে জনাব জুনায়েদ সাকি, আপনার কাছে আসি। ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক। গতকালের একটি আয়োজনে আপনি এই কথাটি বলেছেন। সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই পথে কতটুকু এগুলাম? আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং মাসুদ কামাল ভাই তার উদ্বেগগুলো বললেন। আমাদের অবস্থান থেকে দেখুন, আমি এটা ঠিকই যে যখন আমরা বলি যে ষড়যন্ত্র হচ্ছে, তখন মনে হবে যেন আমরা ঠিক আগের সরকারের মতোই কথা বলছি, এবং এক মাসের আসলেই এটা আমি সত্যি সত্যি মনে করি যে এক মাস মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় নয়। কেন সেটা এই কারণে বলি যে এমন একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এনারা এই সরকার দায়িত্ব নিয়েছেন, অন্তর্বর্তী সরকার, যেখানে পুরো রাষ্ট্রশক্তিটা অদৃষ্টপূর্বভাবে কোনো সামরিক স্বৈরাচারও বাংলাদেশে এইভাবে পুরো কাঠামোটাকে একেবারে পকেটস্থ করে ফেলতে পারেনি। মানে এটা মাসুদ কামাল ভাই বহু টকশোতে বহু জায়গায় বলেছেন, একেবারে টপ থেকে বটম পর্যন্ত, মানে প্রায় ওই যে বলে না যে একেবারে নিম্নমান অফিস সহকারী পর্যন্ত, উচ্চ একেবারে সচিব থেকে সব হচ্ছে আপনার পকেটের মধ্যে। এইভাবে যে সজ্জিত করা, এটা একটা মানে ব্যাপারটার গ্র্যাভিটি বোঝানোর জন্য এভাবে বলা হয়। তো এই দখলদারিত্বটা কিন্তু আছে। এখন এরকম একটা দখলদারিত্বের মধ্যে রাতারাতি আপনার যে মানে একটা পরিবর্তন ঘটানো, এবং তার মধ্যে দিয়ে যে নানা রকম অস্থিরতার সৃষ্টি হচ্ছে, যতটা খবর পেয়েছি যে পুরোপুরি পেরে উঠছেন না, অথবা অনেক রকম সিদ্ধান্তের ক্ষেত্রে কিছুটা ধীর গতি, অথবা সিদ্ধান্তগুলোর মধ্যেই অনেক রকম কিছু সমস্যা হচ্ছে। এই জায়গাটাতে আমি বড় করে জোর দিতে চাই, পরিষ্কার করে বলতে চাই যে আমাদের আসল কাজ হিসেবে সরকারকে আমরা বলেছিলাম আমাদের শহীদ, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, আহতদের দায়িত্ব নেওয়া, আমাদের বিচার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা হচ্ছে একেবারে স্টার্টিং পয়েন্ট, ন্যায় বিচার এবং আমাদের লড়াকু যোদ্ধারা তাদের মানে যে স্বীকৃতি, এবং একই সাথে আপনার কাজটা হচ্ছে এই রাষ্ট্রটাকে এফেক্টিভ করা, যেটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মানে এটা খুব কম সময়ে, যেমন আপনি একটা নতুন সরকার আসলো, ক্ষমতা হস্তান্তর হলো, এখন তাদের প্রথম এক মাস যেভাবে আমরা সাধারণত মূল্যায়ন করি, এই ঘটনাটা কিন্তু সেই স্বাভাবিক পরিস্থিতির মধ্যে নাই। এটা একেবারেই ভেঙে পড়া উপক্রম একটা রাষ্ট্র, যেখানে তা পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে পুনঃসজ্জিত করতে হচ্ছে, এবং যেখানে আমরা আশা করেছিলাম যে খুব দ্রুততার সাথে তারা প্রুডেন্ট ডিসিশনগুলো নেবেন, সেইখানে ধীরগতি এবং অনেক ক্ষেত্রে সিদ্ধান্তের ক্ষেত্রেও মানে নানান রকম অভিযোগ আসছে যে তাহলে তো একই ধরনের লোক, সেই অভিযুক্ত লোকেরাই, সেই দুর্নীতিপরায়ণ লোকেরাই, সেই একেবারে বিগত সরকারের যারা মানে মূল সার্কিটের মধ্যে ছিল, সেটাই তারাই থেকে যাচ্ছে, এগুলো অভিযোগ আছে। সেই জায়গাটাতে আমরা বলবো যে আমরা এফেক্টিভ রাষ্ট্র প্রশাসন দেখতে চাই। এখন ধরুন বাংলাদেশে 15 বছরে আমি তো নিজে দেখেছি, অন্তত আমি 2014 সালের পরে এটা খুব পরিষ্কার করে বলতে পারবো, প্রেস ক্লাবের সামনে ব্যানার লাগিয়ে পুরনো বিগত ফ্যাসিস্ট সরকার প্রধানের নামে যে আমাদের মা আমাদেরকে
আমাদের দাবি মেনে নেন। মানে দাবি দেওয়া আন্দোলন একটা ভিক্ষা চাওয়ার মতো বিষয়ে পরিণত হয়েছে, এর বাইরে কিন্তু কোনো জায়গা নেই। এমনকি ওই ভিক্ষা চাওয়ার পরও কত শিক্ষকরা মার খেয়েছেন, রোদে ভিজেছেন, বৃষ্টিতে ভিজেছেন, আমরা এগুলো সবই দেখেছি। এখন তো আন্দোলনের সেই রূপটা চেঞ্জ হয়েছে। এখন 15 বছর, বিশেষত বিগত 10 বছরের যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, কোনো আন্দোলন করে কোনো লাভ নাই, বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে সরকার, সেরকম একটা জায়গায় যখন এত বড় একটা আন্দোলন সম্ভব হয়েছে, সফল হয়েছে, এত আত্মত্যাগ এবং দেশের সমস্ত রাষ্ট্রশক্তি তাকে ব্যবহার করা হয়েছে এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীকেও ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল, সেটা আর করার মতো অবস্থায় সেনাবাহিনী মানে সেটাকে গ্রহণ করেনি এবং যার ফলে একটা বড় আকারের পরিবর্তনটা ঘটেছে। এখন এই রাষ্ট্র ব্যবস্থাটা, এই আন্দোলনের ফলে, বিজয়ের ফলে মানুষের মধ্যে কিন্তু স্বাধীনতার একটা অনুভূতি আছে এবং প্রত্যেকটা সেক্টরে যে সত্যি সত্যি জেনুইন দাবি আছে, সেটা সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে একেবারে সমাজের সমস্ত অংশের মধ্যে। আমার সাথে মানে অনেকেরই কথাবার্তা হচ্ছে, নানা কারণেই তারা আমাদের কাছেও আসছেন যে আমাদের দাবিগুলোর পক্ষে কথা বলেন। আজকেও কৃষিবিদরা তাদের দাবির কথা বলছেন, যেন টকশোতে আলোচনা করি। সরকারি কর্মকর্তারা বলছেন, সরকারি কর্মচারীরা বলছেন, বিভিন্ন সেক্টরের ফিজিওথেরাপিস্টরা তাদের আন্দোলন নিয়ে আসছে, টেকনিক্যাল স্কুলের শিক্ষকরা তাদের আন্দোলন নিয়ে আসছে। এই রকম বহু জায়গাতে যারা সরকারি অফিসে কি বলে, এরা হচ্ছে আপনার আউটসোর্সিং কর্মচারী, মানে প্রায় 4-5 লক্ষ, মানে তাদের দাবি নেওয়া নিয়ে তারা আসছেন। প্রত্যেকের কিন্তু দাবি আছে এবং প্রত্যেকের জেনুইন পয়েন্ট আছে। এখন গার্মেন্টস শ্রমিকরা তারা এই আন্দোলনে আগেও ছিল, এই আন্দোলনে তাদের 26 জন সরাসরি নিহত গার্মেন্টস শ্রমিক, এই পর্যন্ত যে তথ্য আছে। গার্মেন্টস শ্রমিক সংহতি কিছুদিন আগে, এই 2-3 দিন আগে এই মৃত্যু নিহতের তালিকা তারা প্রকাশ করেছে। তো সেই জায়গা থেকে এটা পরিষ্কার যে তাদেরও তো দাবি আছে, বহু দাবি দেওয়া দেখা যাচ্ছে এখন সামনে চলে এসেছে। কিন্তু এই সব আন্দোলনগুলোকে আবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোতে একদল সুযোগ সন্ধানী আবার ওই আন্দোলনকেও ব্যবহার করার চেষ্টা করেছে এবং সেই ব্যবহার করার চেষ্টাগুলো এখনো অব্যাহত আছে এবং তারা পয়েন্টে পয়েন্টে এমন কতগুলো নার্ভে, যেটাকে বলে ইকোনমির নার্ভ, সেই জায়গাতেও তারা মানে এমনভাবে কাজ করার চেষ্টা করছে যাতে দেশে একটা অস্থিতিশীলতাটা তৈরি করা যায়। এবং এটা আপনি যদি দেখেন, পতিত স্বৈরাচারের শক্তিগুলো, তাদের বিবৃতি, এমনকি খোদ এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে সম্প্রতি তার টেলিফোন যে সমস্ত জিনিস, আমি তো পরিষ্কার মনে করি যে যখন অন্তর্বর্তী সরকার থেকে বলা হলো যে কথা না বলার জন্য ভারত সরকারের কাছে, তখন তারা এই মাধ্যম বেছে নিয়েছেন যে তারা টেলিফোনে আলোচনা করবেন, নিজেরাই ফাঁস করবেন এবং সেটাই আসলে এখন মানুষ তার বক্তব্য হিসেবে জানবে। তো এখন সেই সব জায়গা থেকে তো খুব পরিষ্কার যে তাদের কোনো উপলব্ধি নেই যে এত বড় একটা হত্যাকাণ্ড, 1000 মানুষকে হত্যা করে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলেন, বরং তারা নানাভাবে একটা উস্কানি সৃষ্টি করার চেষ্টা করছেন এবং গণতান্ত্রিক পথের বদলে অস্থিতিশীলতাকেই ইন্ধন যোগাচ্ছেন। এখন এই বাস্তবতার মধ্যে নিঃসন্দেহে আমরা চাইবো যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু হোক। একদিকে আপনারা আশু কাজ, অর্থাৎ স্থিতিশীলতা আনেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন, অন্যদিকে এই গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়াটা শুরু করেন। প্রথম একটা কাজ এই করা হয়েছে যে অনেকগুলো বিষয়ে কমিশন গঠন করা হয়েছে, তারা এখন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন, প্রস্তাব গ্রহণ করবেন এবং কি প্রক্রিয়ায় এই সংস্কার কিংবা নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত, গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠিত হবে, সেইটার একটা রূপরেখা অতি দ্রুততম সময়ের মধ্যে তৈরি করবে। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল। নানান ধরনের সংকটের মধ্য দিয়েই তো আসলে আমরা যাচ্ছি, কিন্তু যে বিষয়গুলো আমাদের মনকে নাড়া দেয়, বিশেষ করে আতঙ্কিত করে, সেরকম কিছু পরিস্থিতিও আমরা ঘটতে দেখছি। যেমন আমরা সারা দেশের প্রায় 20টি মাজার ভাঙার কথা জানি, আমরা ধর্মীয় যে উপাসনালয় আছে এবং সাংস্কৃতিক যে স্থাপনাগুলো আছে সেগুলো ভেঙে ফেলা, নষ্ট করে ফেলার যে প্রবণতাটুকু দেখছি, সেটি আমাদেরকে আসলে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করছে। অন্তর্বর্তী সরকার কঠোর হবার কথা বলেছে, তারা কঠোর অবস্থানে তারা আসলে যাবে, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে কেন পড়তে হচ্ছে? সেটা কি শুধুমাত্র সরকারের পতন হয়েছে সেই জন্যই, নাকি এই যে মাথা চারা দিয়ে ওঠার বিষয়টা, সেটাকে কিভাবে দেখছেন? শুনেন, ঘোলা জলে মাছ শিকার করার একটা প্রবাদ আছে না, এটা হলো সেটা যে একটা বড় ঘটনা ঘটে গেছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। পতন হওয়ার পর কিছু কিছু গোষ্ঠী তারা এই ওলট পালট করে দেওয়ার মধ্যে কিছু একটা করতে চেয়েছে।
দেখেন সাংস্কৃতিক কথা যে আপনি বললেন, দেখেন আমার বাড়ি ময়মনসিং, ময়মনসিংহে একটা বড় ভবন আছে যেটাকে এখন মিউজিয়াম বানানো হয়েছে, শশী লজ। হ্যাঁ, প্রায় 9 একর জমির উপরে একটা, ওই মাঝখানে একটা ভেনাসের মূর্তি ছিল। আমরা দেখেছি সেটা। আচ্ছা, সেটা কত বছর আগের? 100 শতাধিক বছর আগের, কিন্তু ওটার কিন্তু একটা অ্যান্টিক ভ্যালু আছে। 5 তারিখেই ওটা যে ভাঙা হচ্ছে, তো ওটা কি শেখ হাসিনার বাসা ছিল? ওটা কি আওয়ামী লীগের হেড অফিস ছিল? ওখানে কি আওয়ামী লীগের মিটিং হইতো রে ভাই? কিছুই তো না। তো ওইটা তুমি ভাঙলা কেন? তার মানে ওটা ভাঙার জন্য কিছু লোক এই সোসাইটিতে আমাদের আছে, কিছু লোক আছে তারা নাকি এই ধরনের ভাস্কর্যগুলো ভাঙতে চায়, ভেঙে আমাদেরকে দরিদ্র করতে চায়। আবার এখন মাজার ভাঙতেছে, এরপরে কদিন মন্দির ভাঙলো। কেন? এরা আমাদের সমাজে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি কায়েম করতে চায়, অথবা আমাদের সমাজটাকে পেছন দিকে নিয়ে যেতে চায়। কিছু কিছু পশ্চাৎপদ লোক আছে, তাদের সবসময় তারা মানে এক ধরনের অশান্তিতে ভুগে, যে এই লোকগুলো অগ্রসর কেন, তাদেরকে আমার জায়গায় টাই না পিছনে নিয়ে আসি। এই লোকগুলি সক্রিয়, কিন্তু তারা অন্য সময় করতে পারছিল না, এই সুযোগটা নিচ্ছে। এখন প্রশ্নটা হলো, এই সুযোগটা তাদেরকে আমরা দিলাম কেন? দেয়া হচ্ছে কেন? দিলাম কেন? কে দিল? আপনি দিয়েছেন না? আমি দিয়েছি? আমরা তো দেই নাই। না, এদের সুযোগ না দেওয়ার জন্য তো একটা সরকার আছে দেশে। সরকার কেন এখন পর্যন্ত পুলিশ বিভাগকে সক্রিয় করতে পারতেছে না? কেন পারছে না? এখনো অনেক পুলিশ কিন্তু থানায় জয়েনই করে নাই। আমরা গতকালও পুলিশের একটি ঘটনা দেখেছি যে ডিউটিরত অবস্থায় একজন পুলিশের উপর হামলা করা হয়েছে। তারা নিরাপত্তার কথা যখন বলছিলেন তখন আসলে এই বিষয়টি কি? ওইটাই তো বললাম, বাড়াবাড়ি আরম্ভ হয়ে গেছে তো। 10-12 জন ইয়াং পোলাপান স্লোগান দিয়ে আরম্ভ করছে, তারাই ছাত্র, তারাই সব ডিসিশন দেবে। থানায় যাচ্ছে, আসামিকে ছাড়াই নিচ্ছে, এর নামে আমলা দেন, ওই তালিকা থেকে এর নাম কাটেন, কাটার আগে ফোন করে আপনার নাম কাটাই দেবো, 5 লাখ টাকা দেবেন। এগুলো তো হচ্ছে রে ভাই, কত উদাহরণ চান? এগুলো হচ্ছে। তো এগুলো আমার কথা হলো, এগুলো আপনি হতে দিচ্ছেন কেন? কেন আপনি হতে দিচ্ছেন? একটা মামলায় 500 লোকে আসামি করে দিয়েছেন, হত্যা মামলা, যে ও এখানে অমুক সাংবাদিক, কোন হাতে দেখলাম একটা 56 জনের আসামি হয়েছে, তার মধ্যে 29 জনই সাংবাদিক। তো সাংবাদিকরা কি অনেক কুড়াল দাও নিয়ে গেছিল নাকি রে ভাই? বলেছেন উনি নাকি লেখার মাধ্যমে হত্যাকারীকে প্ররোচিত করছে। ঠিক আছে, হত্যা মামলা হচ্ছে। তাহলে ওই 52 জনের মধ্যে এখন কোনো পুলিশ নেই কিন্তু। তো গুলিটা কি লোকে? গুলি কি শেখ হাসিনা করছে? শেখ হাসিনা বলছে তুমি গুলি করো, মানলাম, উনি হুকুমের আসামি। তো গুলি যে করছে সে আসামি হবে না? তার আসামি বানানো হয়েছে? তা তো হয় নাই। তো এইগুলো যে বানানো মামলা, খবর নেয় এই এলাকায় বড় বড় ধনী লোক কে আছে, তাদের নাম এখানে ঢুকাই দিছে। এগুলি করতে যে অবশ্য বিএনপি লোকও ঢুকাই দিচ্ছে মামলার মধ্যে। বিএনপির এক লোক, আমাদের ময়মনসিংহের ঘটনা বলি, বিএনপির এক লোক, তার এক ছেলে মারা গেছে না কে মারা গেছে, ওই লোককে যে মামলা করেছে তার এক মানে কৃষক দলের এক নেতা, বলে নিয়ে ওর মধ্যে 2 জন আসামি দিয়ে দিয়েছে বিএনপি। পরে ওই লোক বলে কি ভাই এই মামলা তো আমি বুঝিনি, আমার কাছে সাইন দেওয়া, আমি সাইন দিছি। এখন কেন সে এটা বললো প্রেস কনফারেন্স করে, ওরে বিএনপি থেকে বের করে দিছে। তো এগুলো তো হচ্ছে এই দেশে। তো এখন সমস্যাটা কোথায়? যে এই সমস্ত একটা বড় ঘটনা যখন ঘটে, এলোমেলো অনেক কিছু হবে, কিন্তু সেটা থামানোর জন্য একজন লোক থাকা লাগে। সেটা হলো গভর্নমেন্ট, সেটা হলো পুলিশ। তো পুলিশকে আপনি 1 মাসেও মোটিভেট করতে পারলেন না কেন? যদি না পারেন, এখনও শুনছি নাকি কত পার্সেন্ট, 30% না কত পার্সেন্ট নাকি এখনো জয়েন করে নাই। যদি না জয়েন করে, তার জন্য আপনি ওয়েট করবেন অনন্তকাল? দেশ কেমনি চলবে? আপনি 10টার পরে রাস্তায় বের হন, কোনো ট্রাফিক পাবেন না, তাহলে এটা কেমনি হবে রে ভাই? এটা তো চলবে না। তাহলে আপনি একটা বিকল্প চিন্তা করেন। আপনি যে চিন্তা করতেছেন এটা তো বুঝি না। আপনি চিন্তা করতেছেন, চিন্তা অনেক পদ্ধতি আছে, অনেক বুদ্ধি আছে। বুদ্ধি যে নাই তা কিন্তু না, বুদ্ধি আছে। আপনি কি বুদ্ধি খুঁজতেছেন? আমি একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আর্মিতে দেখবেন আপনি, আর্মিতে তো চাকরি শুরু করে মানে 18 বছর 19 বছর বয়সে স্টার্ট করে, কিন্তু 35-এ যায় অনেকে দেখবেন যে নিজেরাই রিটায়ারমেন্টে চলে যায়, জানা? আর্মিরা কিন্তু চাকরিতে ঢোকার সময় প্রতিজ্ঞা করে যে আমি যদি রিটায়ারমেন্টেও যাই, যখন আমাকে ডাকবে তখন আমি আসবো। যে কারণে কিন্তু আপনি এমএজি ওসমানীকে পেয়েছিলেন আমাদের প্রধান হিসাবে। সে তো কর্নেল ছিল, সে কিন্তু আসে যুদ্ধে জয়েন করছে এবং রেগুলার হয়ে গেছে কিন্তু। তো এটা কিন্তু আর্মির একটা সিস্টেম আছে। তো যে সমস্ত রিটায়ার্ড আর্মি অফিসার আছে, আর্মি চাকরি করে, ওদের নিয়ে আসেন না, ডাকেন না ওদেরকে, ডাকলেই তো হয়ে যায়। অনেক সৎ অফিসার পাবেন আপনি ওখানে, আনেন। তো আপনি তো ডাকছেন, আপনি জানেনই না, আপনি কি আপনি এটা কোনো চিন্তাই করেন নাই। ওদের মাথায় বুদ্ধি তবে আমার চেয়ে অনেক বেশি।
ওরা তো এত বড় উপদেষ্টা হয়েছে কি বুদ্ধি কম ইন্ডিয়া হয়েছে নাকি? অনেক বুদ্ধি, বুদ্ধিটা একটু খাটান। কি করতেছেনটা কি আপনারা? সবচেয়ে বড় কথা হলো জানেন, শোনেন আমি বলি, আমরা হতাশ হওয়ার এইটা সময় না, আমি মানি যে এখনই 1 মাসের মধ্যে হতাশ হওয়া যাবে না, কিন্তু আমার কথা হলো কি আমি নমুনাটা দেখেছি, প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা আমি দেখি। সেটি আসলে সকলে জানতে চাই যে প্রক্রিয়াটা শুরু হলো কিনা। আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। জোনায়েদ থেকে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই। সমন্বয়করা বলছে যে আন্দোলনের যে ফলাফল সেটিকে দলীয়করণের চেষ্টা করছে অনেকে। আপনার মতামত জানতে চাই যে আপনিও কি সেটা মনে করছেন কিনা যে দলীয়করণের চেষ্টা চলছে? মানে রাজনৈতিক দল থাকবে, প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজেদের অর্জন নিজেদের নিয়ে কথা বলবে এবং সংগ্রামে তাদের ভূমিকাকে মানে সামনে নিয়ে আসার চেষ্টা করবে, মানুষকে জয় করার চেষ্টা করবে। এগুলো তো রাজনৈতিক দলের একটা ঘোষিত কাজের অংশ, সে তো তার দলকে বিস্তৃত করতেই চাইবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এইবারের গণ অভ্যুত্থানের যে অর্জনটা, যে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, অন্যদিকে মানুষের মধ্যে আকাঙ্ক্ষার একটা স্পষ্ট রূপ তৈরি করেছে। এই আকাঙ্ক্ষা কিন্তু এই 36 দিনে তৈরি হয় না, এই আকাঙ্ক্ষা দীর্ঘদিনের মধ্যেই মানুষের মধ্যে ছিল। আমরা একটা স্লোগান দেই, আমি আবার বলবে এটাও দলীয়করণ করছে কিনা, আমরা সেভাবে না নিলেই ভালো হয়। যেমন ধরেন আমরা পরিবর্তনের কথা বলতাম, তো পরিবর্তন চাই আমরা সবাই তো পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন যে সম্ভব এই ভরসাটা মানুষের মধ্যে ছিল না। ফলে আমাদের স্লোগানটা আমাদের প্রায় দলের যাকে বলে যে এক ধরনের প্রায় পার্মানেন্ট স্লোগানের মতো, পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই। কারণ আমাদের প্রথম মানুষের মধ্যে এই ভরসাটা আনার চেষ্টা করতে হয়েছে যে পরিবর্তনটা সম্ভব। এখন এই যে মানুষের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এত আত্মত্যাগ এবং তার মধ্যে দিয়ে একটা সত্যি সত্যি এইরকম একটা জগদ্দল পাথর, এবং এইভাবে যে হেলিকপ্টার দিয়ে স্নাইপার দিয়ে আমাদের নিজেদের সন্তানদের গুলি করে নির্বিচারে মেরে দিচ্ছে, এবং তারপরে তারা বলছে যে এটা নাকি তারা মারে নাই, এটা নিজেরা অথবা সন্ত্রাসীরা মেরে দিচ্ছে, কোন সেই সন্ত্রাসী? তো এইরকম মিথ্যাচার এগুলো নির্বিকার চিত্তে করে যেতে পারছেন, এরকম একটি সরকারকে আসলে তারা হটিয়ে দিতে পেরেছেন। ফলে মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষাগুলো, সেই আকাঙ্ক্ষাগুলো এখন জমাট বেঁধেছে যে না আসলেই পরিবর্তনটা সম্ভব। ফলে চাইলে কমটা চাইবো কেন, মানে যাকে বলে না যে অসম্ভবকে কল্পনা করো, তো সেই রকম একটা জায়গায় এসছে যে আমরা অসম্ভব যেটা মনে হতো সেটা এখন সম্ভব মনে হচ্ছে। সেই জন্য যে কথাগুলো ধরেন আমরা বহুদিন ধরে বলেছি যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত লাগবে এবং সেটা গণতান্ত্রিক বন্দোবস্ত, আমাদের একটা গণতান্ত্রিক সংবিধান লাগবে, এই সংবিধানের ক্ষমতা কাঠামো স্বৈরতান্ত্রিক, এবং আমাদের এমন একটা মানে রাষ্ট্রনৈতিক দিশা লাগবে যেটা জনগণকে ঐক্যবদ্ধ করতে পারে, জনগণকে বিভাজিত করে না, নাগরিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে না। তো এই যে আপনার মানে এগুলোকে মনে হয়তো কেতাবি কথা, ভালো মানুষই এরা বোধহয় ভালো ভালো জিনিস চায়, কিন্তু এটা যে আসলে সম্ভব এইটা এই অভ্যুত্থান মানুষের মধ্যে আস্থা দিয়েছে। এইটা আমি মনে করি যে দলীয়করণ করার কিছু নাই, এটা সকল মানুষের আকাঙ্ক্ষা। বরং কেউ যদি এটাকে নস্যাৎ করতে চায় সে বরং অভ্যুত্থানের স্পিরিট থেকে সরে যাবে। মানে আপনি এটা চাচ্ছেন না চাইতে মানে, আর আওয়ামী লীগ যখন বলে হ্যাঁ সংবিধান ধ্বংস করে ফেলতে চাইছে, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চাইছে, এইগুলো কথা আর মানুষ নেবে না। এবং এসব কথা বলে পুরনো ব্যবস্থাটা টিকিয়ে রাখতে যারা চাইবে তারা আসলে তো কোনোভাবেই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, বরং মানুষ তাদেরকে যেভাবে ক্ষমতা থেকে উৎখাত করেছে আগামী দিনেও সেটা প্রতিরোধ করবে। যদি নতুন স্বপ্নের সাথে তাল মিলাতে আসেন, যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা আমাদের ছাত্র জনতা বলছে, আমাদের ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান সেটার যে ডাক, একটা ইনক্লুসিভ বাংলাদেশের ডাক, সেই ডাকে কিন্তু আপনাকে ওই ফ্যাসিস্ট হয়ে আর আপনি ওটাতে ইনক্লুসিভ থাকতে পারেন না, তেমনি আমরা কাউকে বাদও দিতে পারি না। আমরা সবসময় বলেছি আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার এই নতুন বাংলাদেশের যাত্রার প্রাথমিক ভিত্তি। ফলে যারা আমাদেরকে হত্যা করেছে, যারা গুম করেছে, খুন করেছে, লুট করেছে, পাচার করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। একেবারে হুকুমদাতা থেকে শুরু করে তলা পর্যন্ত যিনি গুলিটা করেছেন, সেই বিচারের জায়গাতে আমরা চাই আগেকার ফ্যাসিস্টরা যেভাবে বিচার করত, হয়রানির উদ্দেশ্যে একটা মামলা দিয়ে তারপরে এতজন অজ্ঞাতনামা বলে পুলিশকে একটা ব্যবসা করার ব্যবস্থা করে দিত এবং এইভাবে পুলিশকে নিজের পক্ষে টানতো, এই রকম জায়গাতে যাতে না থাকে। মানুষকে রাষ্ট্র হয়রানি করবে না, মানুষের নিরাপত্তা এবং মর্যাদা দিবে রাষ্ট্র। এই যে গুণগত পরিবর্তন, এই গুণগত পরিবর্তন মানে এই না যে অপরাধীরাও তার কাছ থেকে ছাড়া পেয়ে যাবে, অপরাধীরা অপরাধী সেই হিসেবে শনাক্ত হবে এবং তারা বিচার হবে। সেই ন্যায় বিচারের যাত্রার মধ্যেই
নতুন বাংলাদেশ তৈরি আপনি গুণগত পরিবর্তনের কথা বলেছেন, বিচারের ক্ষেত্রে আপনি গুণগত পরিবর্তনের কথা বলেছেন, মামলার ক্ষেত্রে সেটা একটু বিস্তারিত করে জানবো নিশ্চয়ই। একটু মাসুদ কামাল আপনার কাছে আসি। ইনক্লুসিভ বাংলাদেশ একটা কথা দিয়ে আমাকে যদি 30 সেকেন্ড সময় দেন, পরে কমিয়ে দিয়েন। সেটা একটা বলি যে দেখুন, ষড়যন্ত্র নিজে নিজেই সবকিছু করে ফেলতে পারে না, ষড়যন্ত্র হয়, কিন্তু আমাদের দেখা দরকার প্রক্রিয়াটা কি। ওই প্রক্রিয়া কি ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিচ্ছে, নাকি প্রক্রিয়া ষড়যন্ত্রের আরো বাসা বাঁধতে সাহায্য করছে? সেটি আমরা যেটা চাইবো সরকারের কাছে, যে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র কিন্তু হচ্ছে, এবং প্রতিত স্বৈরাচারীরা ষড়যন্ত্র করছে, এটা আমি এ ব্যাপারে আমি কনভিন্সড, আমার কাছে মনে হয়েছে। কিন্তু আমাদের প্রক্রিয়া এমন ভাবে হওয়া দরকার যে ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। আমরা কেবল ষড়যন্ত্রের দোহাই দিয়ে পুরো প্রসেসটা যদি ষড়যন্ত্রকে সফল হতে দেয়, তাহলে আমরা এই অর্জনটা ব্যর্থ হয়ে যাবে। আমাদের এমন একটা প্রক্রিয়া শুরু করা দরকার যাতে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়ে যায়, অভ্যুত্থান বিজয়ী হয়, এবং সেই জায়গা থেকেই আমাদেরকে মানে ফ্যাসিস্টদের বদলে গণতান্ত্রিক কিন্তু দৃঢ় নীতিটা দরকার। যেটা বলেছেন উনি, যারা আজকে ট্রাফিক পুলিশ দেখবে না, আমরা কমিউনিটি ট্রাফিক পুলিশ এমনভাবে দ্রুতভাবে নিয়োগের উদ্যোগ নিব যে ট্রাফিক পুলিশ তার দায়িত্ব পালন না করলে যে তার চাকরিটা চলে যাবে, এটা তার সামনে থাকা দরকার। সুতরাং যারা মনে করবেন যে আমি এখানে বসে বসে একটা অফিসকে অকার্যকর করে দিতে পারি, তাদের জন্য এই খড়গটা সামনে থাকা দরকার, যে তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করেন এবং এখনো ঘুষ দুর্নীতি কিংবা নানা ধরনের চালিয়ে যান, তাহলে তাদের জন্য ব্যবস্থা আছে। সেই ব্যবস্থার জায়গাটা তৈরি করবেন, কিভাবে রিপ্লেসমেন্ট করবেন, এইটাই হচ্ছে দ্রুত পদক্ষেপ নেওয়ার নীতিগত জায়গা। সেই নীতিগত প্রক্রিয়া ঠিক হয়ে গেলেই আমার ধারণা যে মেসেজটা সমস্ত রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোর কাছে এমনভাবে যাবে যে এত সহজ নয় জিনিসটা, এবং জনগণ আবার নেমে আসবে, আপনাদের এই ষড়যন্ত্র সফল হবে না। সেই উদাহরণটাই আসলে সৃষ্টি হোক। আমরাও যে জনাব মাসুদ কামাল, আমরা ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলছিলাম, অন্তর্ভুক্তিমূলক সমাজের আমরা স্বপ্ন দেখছি। সেই সমাজে আমাদের চোখে পড়ছে নারীদের উপর আক্রমণ করা, নারীদের লাঞ্ছনা করা। আমরা গত দিন কক্সবাজারের যে ঘটনাটি নিশ্চয়ই আপনার নজরে এসেছে, আমরা ফার্মগেটের একটি ঘটনার কথা জানি, সেখানে নারীদের উপর আক্রমণ করা হয়েছে, সেখানে সাধারণ নারীরাও ছিল। এই যে অন্তর্ভুক্তিমূলক যে সমাজের আমরা কথা বলে থাকছি, সেটির উপর এই যে আক্রমণ, কিভাবে দেখছেন এটিকে? দেখেন, আমি তো আগেবার বললাম যে আক্রমণগুলো হয় কি, যারা আক্রমণ করে এরকমভাবে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ না, তারা খুব অল্প সংখ্যক লোক, কিন্তু তারা না এই সুযোগটা নেয় যে যখন দেখে যে আমি এই কাজটা, এই অপকর্মটা করলে আমাকে কোনো সাজার সম্মুখীন হতে হবে না, আমাকে কেউ ধরবে না, আমাকে কেউ কিছু বলবে না, যখন সে তার জন্য এরকম একটা অনুকূল পরিবেশ দেখতে পায়, তখনই সে তার দাঁতগুলি বের করে এসে কামড় দেয়। এটা হলো রিয়েলিটি। তো সেই কাজটা তো আমাদেরকে করতে হবে, সরকারকে সেই জায়গাটা তৈরি করতে হবে, যে সরকারকে বোঝাতে হবে যে এই দেশটা দুর্নীতিবাজ অথবা এরকম অপরাধীর জন্য নয়, এই দেশটা শান্তিপ্রিয় মানুষের জন্য। সেটা কিন্তু সরকারকেই এনশিওর করতে হবে। এখন সেই কাজটা সরকার করতে পারতেছে, যদি না পারে সরকার তাহলে মানুষকে বলুক আমি পারছি না, তুমি আমাকে হেল্প করো। সে তো হেল্পও চায় না। যে কথাটা বলা হলো যে প্রথম কয়েকদিন পুলিশ ছিল না, ছাত্রটাকে ট্রাফিক কন্ট্রোল করেনি, করেছে। তারা কি ভালোভাবে করেনি? খুব ভালোভাবে করেছে। আমি তখন দেখেছি রাত্রে 12টার সময় এই ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করতে। এখন সরকার কেন মনে হচ্ছে যে মানে সহযোগিতা চাচ্ছে না কেন? মানে এটি কি ধরনের বিষয় আসলে কাজ করছে আপনার কাছে কি মনে হয়? শুনেন, আমি কিন্তু সরকারের অজ্ঞতার দিকে কোনো মানে আপনার ইঙ্গিত করছি না, তারা অজ্ঞ, বোঝে না, আমি তা বলছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা অকর্মণ্য। মানে এটা যে করতে হয়, চাইতে হয়, বলতে হয়, এইটাই তারা বুঝে না। বুঝে না মানে কেন? তাদের কোনো অভিজ্ঞতাই নাই, তাদের কোনো অভিজ্ঞতাই নাই। সবচেয়ে বড় কথা হলো কি, আপনি যে উপদেষ্টা পরিষদ করেছেন, এই উপদেষ্টা পরিষদের এই লোকগুলোর এই সমস্ত কাজের কোনো অভিজ্ঞতাই নাই। আর থাকলেও সেটা 15 বছর 20 বছর আগের, গত 15-20 বছরে তারা কিছু করে নাই, ঝিমাইছে বাসায় বসে বসে। বয়স্ক লোক রে ভাই, সবাই তো বয়স্ক লোক। বয়স হলে মানুষ আপনার অথর্ব হয়ে যায় তা না, বয়সের পর কিছু মানুষ অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকলে কোনো সমস্যা নেই। ইউনূস সাহেব অ্যাক্টিভ ছিলেন, বাদ বাকি অনেকে কোনো অ্যাক্টিভ ছিলেন না, বাসায় বসে ঝিমাইতেন। ধরে আইনে বানাই দিয়েছে উপদেশটা। একটা সিম্পল কথা, আমার বাচন ভঙ্গি ভাই খারাপ, আমি অস্বীকার করি না, আমি জন্য ক্ষমা চাই, বাট দিস ইজ রিয়েলিটি। এটাই রিয়েলিটি। আর কিছু আগে কোনো অভিজ্ঞতা নাই ভাই। এইগুলি, এই সমস্ত কাজের তো একটা এক্সপিরিয়েন্স লাগবে। আমারও কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় খুব ভালো প্লেন চালাইতে পারবো। ককপিটে উঠাই দেন না, দেখেন কীরকম আওলা বাজাই, এরকম আওলা বাজাই দিচ্ছে।
মনে হয়েছে তাদের দায়িত্ব দেওয়ার আগে বোঝা উচিত ছিল আমি কি এই কাজটা করার উপযুক্ত কিনা। জনাব জুনায়েদ সাকি, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে বিচার আর মামলার যে গুণগত পরিবর্তনের কথা বলেছেন সেটি দ্বারা আসলে আপনি কি বুঝিয়েছেন? না, বুঝেছি যে প্রক্রিয়ায় আসলে একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালানো হয়েছে, অর্থাৎ আপনি ভয় ত্রাস সৃষ্টি করে একদলকে মানে একটা কি বলে যে বিভাজন সৃষ্টি করে তাদের উপরে অত্যাচারের যন্ত্র হিসেবে পুরো রাষ্ট্রযন্ত্রটাকে সাজাচ্ছেন। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, দেশের সবগুলো প্রতিষ্ঠান, আইন আদালত সবকিছু হচ্ছে মানুষকে দাবিয়ে রাখার যন্ত্র। আপনি তো পুরোটা উল্টো করতে চাইছেন। আপনি চাইছেন একটা ইনক্লুসিভ ডেমোক্রেটিক সিস্টেম যেখানে মানুষের মর্যাদা অধিকার সমুন্নত থাকবে। সেইখানে তাহলে একইভাবে এটা চলবে না। একইভাবে চলবে না মানে তাহলে পুলিশ কিভাবে কাজ করবে সেইটার একটা নীতিগত নির্দেশনা লাগবে। এখনও পুলিশ আগের পুলিশই আছে, হয়তো কিছু মানে ব্যক্তির বদল ঘটেছে, এখন সেই পুলিশ বাহিনী আগের কাজেই কাজ করছে এবং এমনকি যারা মামলাও করছেন সেই মামলার ধরনটার মধ্যেও মানে যেভাবে তারা নিজেরা মামলার শিকার হয়েছেন তা হয়তো অনেকেই সেভাবে মামলা করছেন, অথবা মানে হয়তো কারা এভাবে মামলা করতে উৎসাহিত করছে সেটা আমি নিশ্চিতভাবে জানি না, কিন্তু ধরন দেখে একই রকম মনে হচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে মানে মামলা করলেই গ্রেফতার করে ফেলাবে এরকম না, বরং তদন্ত করা হবে এবং সেই তদন্তের ভিত্তিতে জানতে চাইবো যে আমরা মামলার বিষয়টি তো আছেই আমাদের যেহেতু একেবারে শেষের দিকে, সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কারের একটা বড় প্রত্যাশার জায়গা ছিল যে রাজনীতির যে আমরা সংস্কার চাই সেটি শুরু হয়েছে কিনা বা রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ প্রথমত অংশ হচ্ছে যে আমাদের শাসন ব্যবস্থা বলে যেটাকে বলা হয়, অর্থাৎ সংবিধান কিভাবে, আমাদের আইন কানুন প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে, তার ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, এইসব বিষয় তো সংস্কারের প্রসেসটা শুরু হচ্ছে। এই কমিশন গঠন, আলাপ আলোচনা, এটা তো একটা লম্বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কিছু সংস্কার আগে হবে, তারপরে ধরেন সংবিধান তৈরি হবে, মানে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে, সেই সংবিধান গৃহীত হবে, এই সবগুলো জিনিস একটা একটা যুক্ত। ফলে এটা আমি শেষ করি, আমি যে জায়গাটা আপনাদের তুলেছিলেন, এই যে ধরুন মাজারে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, আমাদের এখানে আমরা দেখছি যে কক্সবাজারে একজন নারীর উপরে একটা হয়রানি হয়েছে, কিংবা আপনি যেগুলো বলেছেন আর কি যে নানান সাংস্কৃতিক কেন্দ্র সেগুলোতে হামলা হচ্ছে। হামলা কারা করছে? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আগেও করেছি। আমরা দেখেছি যে হামলা করে একভাবে রাজনৈতিক ফায়দা দেওয়া হয়, অর্থাৎ এই হামলার পেছনে যারা আগ্রহী তাদেরকে রাজনৈতিকভাবে সংগঠিত করা হয় এবং তারা বেশ লাভবান হয় এর দ্বারা। আবার হামলার প্রতিবাদ করে একদম লাভবান হতো, যেমন আওয়ামী লীগ সরকার আমলে আমরা দেখেছি একটা মানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হলো, সে হামলা করতে দেওয়া হলো, যারা করলো তারা তো একভাবে লাভবান হলো। তারপরে আওয়ামী লীগ আসলো, তার পুলিশ আসলো, তারপর আওয়ামী লীগ আসলো, এসে খুব হামলার বিরোধিতা করলো, কিন্তু বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটা কোনোটাই তো এই মাজারে হামলা, মন্দিরে হামলা, সাংস্কৃতিক কেন্দ্রে হামলা, এটার দ্বারা কোনো লাভবান হওয়ার কিছু নাই, বরং এগুলো সবই হচ্ছে এই গণ অভ্যুত্থানের যে লক্ষ্য আকাঙ্ক্ষা তার সরাসরি বিরোধী। ফলে যারা এটা করছে তারা গণ অভ্যুত্থানের মানে যে স্পিরিট সেটাকে নস্যাৎ করার জন্য, সেটাকে কলঙ্কিত করার জন্য, সেটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য করছে। এবং এইটার সাথে এই কারণেই যে নিশ্চিতভাবেই মানে পতিত স্বৈরাচারের যে আর্গুমেন্ট সেটাকে আসলে এটাকে সরাসরি সাহায্য করে। আওয়ামী লীগ অথবা তার লোকেরা যেটা বলে বেরিয়েছে যে বাংলাদেশ একটা জঙ্গিবাদী দেশে পরিণত হবে, সেইটাকেই নানাভাবে এটা পুষ্ট করছে এই ধরনের হামলা। ফলে এর সাথে যারাই যুক্ত তারা হয় আওয়ামী লীগ খেয়াল করছে অথবা আওয়ামী লীগের লোকেরা এখন ফলে আজকে অন্তর্বর্তী সরকারকে এটা ভাবতে হবে এটা হতে দিচ্ছেন কেন। মাসুদ কামালের কাছে আর যেতে পারছি না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। নিশ্চয়ই এরকম আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হবে আপনাদের সঙ্গে, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক, নিউজ আর এক্সট্রার সঙ্গে এতক্ষণ যারা ছিলেন, এটা নিউজের সঙ্গে থাকুন, নিউজ আর এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।